1947 সালে ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি। এই সময় পূর্ব পাকিস্তান তৈরির জন্য আন্দোলন চলছে। হঠাৎ এক সাংবাদিক এ সময় মোহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করেছিলেন, আমাদের পাড়ায় কিংবা মহল্লায় হিন্দু এবং মুসলমান কিন্তু একসাথে বসবাস করে, তাদের মধ্যে সম্প্রীতিও পরিলক্ষিত হয়, তারপরেও কেন আপনি হিন্দু এবং মুসলমানকে আলাদা জাতি হিসেবে দেখছেন এবং দুটি স্বতন্ত্র দেশের জন্ম দিতে চেষ্টা করছেন? উত্তরে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, আসলে হিন্দু এবং মুসলমান আলাদা আলাদাভাবে একসাথে বসবাস করলেও তারা কিন্তু উভয় স্বতন্ত্র জাতি, তাদের ধারণা কিন্তু একেবারেই স্বতন্ত্র ধর্মীয়ভাবে, তাই একসাথে তারা থাকলেও তারা কিন্তু এক নয়। মুসলিম লীগ নেতা সৈয়দ আহমেদ খান প্রথমবার দ্বিজাতি তত্ত্ব কথাটা সর্বসমক্ষে নিয়ে আসেন এমন একটা সময় যখন গোটা ভারতবর্ষ স্বাধীনতার লক্ষ্যে এগোচ্ছে। তিনি মুসলমান ধর্মাবলম্বী মানুষদেরকে বোঝান যে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত না হতে এবং নিজেদের মধ্যে একটা স্বতন্ত্রতা বজায় রাখতে। সৈয়দ আহমেদ খানের এই যুক্তিকে স্বাগত জানিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার, কারণ হিন্দু এবং মুসলমানকে ভেঙে দিয়ে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে রুখতে এটা ছিল ব্রিটিশ সরকারের প্রথম ট্রাম্প কার্ড। পরবর্তীকালে বিশিষ্ট কবি এবং দার্শনিক মোহাম্মদ ইকবাল প্রথমবার মুসলিম জাতীয়তাবাদের কথা বলেন। তিনি 1930 সালে সর্বভারতীয় মুসলিম লীগের একটি অধিবেশনে বলেন, ভারতবর্ষের মতো সুবিশাল দেশে এত বড় জনসংখ্যার মাঝখানে মাত্র 8 কোটি মুসলমানের নিরাপত্তা প্রদান সম্ভব নয়, তাই হয় ব্রিটিশ সরকারের অধীনতা আমাদেরকে মেনে নিতে হবে, আর নইলে সাংস্কৃতিক এবং ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ থেকে পৃথক রাষ্ট্র তৈরি করতে হবে মুসলমানের জন্য। 1940 সালে মুসলিম লীগের লাহোর সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ তার বক্তব্যে বলেন, এটা মেনে নিতে কষ্ট হয় যে কেন আমাদের হিন্দু বন্ধুগণ ইসলাম ও হিন্দু মতবাদের মূল প্রকৃতি অনুধাবন করতে অপারগ হচ্ছেন। তারা কঠোর অর্থে ধার্মিক নন, অথচ পৃথক ও সুনির্দিষ্ট সামাজিক বিন্যাসের ক্ষেত্রে তারা ধার্মিক হিসাবে প্রতীয়মান নন। হিন্দু মুসলমান সম্প্রদায় একত্রে একটি সাধারণ জাতীয়তাবাদী ভিত্তি গড়ে তোলার বিষয়টি আসলে স্বপ্ন ছাড়া কিছুই নয়, এবং আমরা যদি সময় থাকতে আমাদের জাতিকে গড়ে তুলতে বিফল হই, তবে এক ভারতীয় জাতি নামক এই ভুল ধারণাটি পূর্বেও যেরূপ সমস্যার সৃষ্টি করেছে, ভবিষ্যতেও তা ভারতকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ই পৃথক ধর্মীয় দর্শন এবং সামাজিক রীতি এবং সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে দুটি পৃথক পৃথক অবস্থায় বসবাস করে, তাই ভারতবর্ষ কোনোভাবেই হিন্দু এবং মুসলমানের একত্রিতভাবে হতে পারে না। ভারতবর্ষ তাই অবশ্যই বিভক্ত হওয়া দরকার। জিন্নাহর এই দ্বিজাতি তত্ত্ব পেশের পরেও গোটা ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। 1942 এবং 1946 সালে ভারতবর্ষে আগত দুটি কমিশনেরই মূল লক্ষ্য ছিল এদেশকে স্বাধীনতা প্রদান করা, কিন্তু তা অবশ্যই ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারে। অন্যদিকে ব্রিটিশদের প্ররোচনায় গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান দাঙ্গা এবং সাম্প্রদায়িকতা একটি ভয়ানক রূপ নিতে শুরু করে, ফলে হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ করা যেন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ঠিক একই সময়ে লর্ড মাউন্টব্যাটেন ভেবেছিলেন যে গোটা ভারতবর্ষ দুভাগে বিভক্ত হলেও বাংলা কিন্তু স্বতন্ত্র থাকতে চাইবে, যদিও ভবিষ্যতে তার এই ধারণা কিন্তু ভুল বলেই প্রমাণিত হয়। ভারতবর্ষকে ভাগাভাগি করতে গিয়ে সবচেয়ে বিপদে পড়তে হয়েছিল বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে নিয়ে, কারণ দুটো দেশের মানুষই এই বাংলাকে এবং পাঞ্জাবকে তাদের অন্দরে রাখতে চাইছিল, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে মুসলিম লীগ এবং কংগ্রেসের সমর্থনে বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত হয়। তাই ইংল্যান্ড থেকে ব্যারিস্টার র্যাডক্লিফকে উড়িয়ে আনা হয় বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করার লক্ষ্যে। তিনি এক রাতের মধ্যে একটা পেন্সিল দিয়ে
9 কোটি মানুষের ভাগ্য ঠিক এইভাবে কেটে দিয়েছিলেন। আর 13ই আগস্ট তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। শোনা যায় এই ঘটনার পর নাকি তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যদিও 16ই আগস্ট লর্ড মাউন্টব্যাটেন গোটা দেশের কাছে ভারতবর্ষ এবং পাকিস্তানের মানচিত্র প্রথমবারের জন্য তুলে ধরেন। দেশভাগের পর দেখা গেল পাকিস্তানে অনেক হিন্দু রয়ে গেছেন, পাশাপাশি ভারতবর্ষেও রয়ে গেছেন অনেক মুসলমান। মজার ব্যাপার এই যে তৎকালীন ভারতবর্ষে যত মুসলমান ছিল তার থেকে অনেক কম সংখ্যায় মুসলিম কিন্তু পাকিস্তানে বসবাস করত। দেশে ফিরে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন তার পুরনো ধর্মীয় নিরপেক্ষতার নীতি। তিনি হঠাৎ বলে বসেন, এই সময় যত হিন্দু, যত পাঞ্জাবি, যত মুসলিম পাকিস্তানে রয়েছেন তারা সকলে পাকিস্তানি, আর যত হিন্দু, যত মুসলিম ভারতবর্ষে রয়েছেন তারা সকলেই ভারতীয়। অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তান এই দুটি দেশ যে ধর্মীয়ভাবে আলাদা হয়ে তৈরি হলো তা কিন্তু পুরোটাই ফ্লপ। ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো দেশ যদি সত্যি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে তাহলে হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতে দুটো দেশ তৈরি কেন হতে গেল? এটা কি শুধুই কংগ্রেস এবং মুসলিম লীগের ক্ষমতা দখলের লোভ, নাকি ব্রিটিশ সরকারের একটা চক্রান্ত মাত্র? সেই উত্তরটা আপনি আমি জানি না, কিন্তু সেদিন তারা যে সাম্প্রদায়িকতার বীজ এ দেশে বপন করে দিয়ে গেছিল তা নিয়ে আজও আপনাকে আমাকে ভুগতে হচ্ছে। একইভাবে 1947 সালের আগে যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গা হতো পরবর্তীতেও একইভাবে হতে লাগলো। তাই সাধারণ মানুষের ভাগ্য কিন্তু একটিও পরিবর্তন হলো না। পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের মানুষরা ভেবেছিল পাকিস্তান হলেই সব সমস্যার মুক্তি, কিন্তু বাস্তবে সেটা হয়নি। বাংলাদেশের মানুষদের সঙ্গে উর্দু ভাষাভাষীর মানুষদের গভীর সংঘর্ষের সৃষ্টি হয় 1952 সাল থেকে। তাই 1971 সাল পর্যন্ত বারংবার হয়েছে উর্দু এবং বাঙালিদের মধ্যে প্রবল সংঘাত। একই দেশের মধ্যে থেকে কেন দুটো ভাষার মানুষের আলাদা আলাদা সুবিধা পাবে এই নিয়ে গভীর সংকট শুরু হয় তৎকালীন পাকিস্তানে। ফলে 1971 সালে দেশ আরো একবার ভাগ হয়। এই সময় নতুন দেশের জন্ম হয় বাংলাদেশ এবং আমরা হারাই প্রায় 15 লক্ষ বাঙালিকে, যার মধ্যে প্রায় 2 লক্ষ নারী এবং শিশুও ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ হন কিংবা জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী হন কিংবা সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতবর্ষকে সেদিনকে কে দ্বিখণ্ডিত করেছিল ধর্মের ভিত্তিতে সে প্রশ্ন আজ অনেকেই করে, কিন্তু উত্তরটা কারোর জানা নেই। কিন্তু সেটা যেই করুক না কেন আজকের ভারতবর্ষ কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে গেছে। একটা পেয়েছি আমরা পাকিস্তান, আরেকটা পেয়েছি আমরা বাংলাদেশ, আর একটা পেয়েছি ইন্ডিয়া। আদতে সকলেই কিন্তু একটা সময় সমান ছিল, কিন্তু এই ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়ার প্রায় 70 বছর কেটে গেছে। তারপরেও কি সাম্প্রদায়িকভাবে আমরা সুরক্ষিত? এই ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা আজও মাথাচাড়া দিচ্ছে। 2019 সালের লোকসভা নির্বাচনে এই সাম্প্রদায়িকতা ছিল অন্যতম হাতিয়ার। আজকের এই উন্নত ভারতবর্ষেও কিন্তু ঘটে যায় তাবরেজ আনসারি কিংবা পেহেলু খানের মতো ঘটনা। জয় শ্রীরাম না বলায় তাদেরকে শুরু হয় বেধড়ক মারধর। তাই এই ভারতবর্ষ কতটা গণতান্ত্রিক কিংবা কতটা অসাম্প্রদায়িক তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। There is a powerful and continuing nationalism being seared into our national fabric. It is superficial, it is xenophobic, and it is narrow. It is a lust to divide. It is not a desire to unite. Citizens are being torn out of their homes and being called illegal immigrants. There has been a 10-fold increase in the number of hate crimes between 2014 and 19. The lynching of citizens in broad daylight is being condoned. From Pehluu Khan in Rajasthan last year to Mr. Ansari in Jharkhand yesterday, the list is not stopping. The third sign, there is an unimaginable subjugation and controlling of mass media today. I tell you, every time you put out one figure, one fact,
That is not the truth. Anything that is not the truth, you are destroying the fabric of India. The fifth sign, religion and government are now intertwined in this country. Do I even need to speak about this? The number 6 sign, the most dangerous, there is a complete disdain for intellectuals and the arts. There is a suppression of all dissent.